তো বন্ধুরা, সত্যি কি গাজাতে নামতে চলেছে পুতিনের সেনাবাহিনী? হাসপাতালে অ্যাটাকের পর রাশিয়া রয়েছে প্রচন্ড রেগে। বন্ধুরা, হসপিটালে যেই অ্যাটাক করা হয়েছে এটা অনেকই ভয়াবহ হতে পারে ইসরায়েলের জন্য। ইসরায়েল হাজার হাজার প্রমাণ পেশ করে দিলেও হামলা যেটা হয়েছে সেটা যে জিহাদি গ্রুপ করেছে এখন এটা কেউ মানবে না। এখন তো আঙুল ইসরায়েলের দিকেই উঠছে। আর অন্যদিকে বিশ্বের দুটো গুরুত্বপূর্ণ দেশ ইউনাইটেড আরব আমিরাত এবং রাশিয়া ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের কাছে গেছে। আর সেখানে আপাতকালীন বৈঠক অর্থাৎ একটা এমার্জেন্সি মিটিং এর আয়োজন করেছে, যাতে সবাই বসে সিজ ফায়ার কিভাবে করা যেতে পারে সেই বিষয়ে আলোচনা করা যায়। এর পরেও যদি আমেরিকার ইনভলভমেন্ট বাড়ে তাহলে এটা বড় যুদ্ধের রূপ নিতে পারে। এই ধরনের খবর বেরিয়ে আসছে যে আমেরিকা সেনাবাহিনীও প্রদান করতে চলেছে যুদ্ধ জাহাজ দেওয়ার পরও। তো বন্ধুরা, এরপর রাশিয়াও আগে অগ্রসর হতে পারে। অন্যদিকে রাশিয়া হামাসদের সঙ্গে কথাবার্তা বলেনি, কিন্তু ইরানের সঙ্গে কথাবার্তা বলেছে। আর অন্যদিকে ইরানের মানসিকতা কি তা আমরা সবাই জানি। ইরান প্রথমত আমেরিকা বিরোধী, যেমন পুতিনও, সেইভাবে দেখলে হামাসও তাই। হামাস আমেরিকার মিত্র, ইসরায়েলের ওপর হামলা করাতে বিশ্বাস রাখে, কিন্তু এখন ইরানও আগে অগ্রসর হতে পারে, কারণ তার সঙ্গ দিচ্ছে রাশিয়া। তো বন্ধুরা, ইরান, লেবাননে মজুদ এক প্রক্সি হিজবুল্লাহ, সিরিয়াতে মজুদ দ্বিতীয় জিহাদি সংগঠন হামাস, এদের সাথে রাশিয়ার সঙ্গ পাওয়ার পর সত্যিই কি এই দুই দেশ মিলিত হয়ে একটা বৃহৎ মিলিটারি অপারেশন করতে পারে ইসরায়েলের বিরুদ্ধে? যদি ইসরায়েল এখনো না থামে তাহলে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়ে যাবে। ইসরায়েলের কাছে অ্যাডভান্স টেকনোলজি অবশ্যই রয়েছে, কিন্তু এই সময় তারা যে সিম্প্যাথি পেয়েছিল হামাসদের হামলার কারণে, সেই সিম্প্যাথি এখন তাদের থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। কারণ হাসপাতালে যেই অ্যাটাক করা হয়েছিল গাজা পট্টিতে, সেই হামলায় প্রথমে তো সেখানে 500 জনের মৃত্যুর সম্ভাবনা ছিল, কিন্তু এখন খবর আসছে সেখানে 800 জন লোকের মৃত্যু হয়ে গেছে, যেখানে অনেক বাচ্চাও ছিল। বন্ধুরা, এই খবরের পর এখন খবর এই প্রকার আসছে যে সেই এলাকাতে কোনো একটা রকেট হামলা হয়নি, অনেক রকেটই টার্গেট করা হয়েছিল। এটা মিস ফায়ার হতেই পারে না, এটা বলা হচ্ছে। যদি রাশিয়া এবং ইরান একত্রে মিলিত হয় আর এই সময় যদি ইসরায়েল আমেরিকার সঙ্গ পেয়ে পুনরায় হামলা করে, এছাড়াও হিউম্যানিটেরিয়ান সাহায্য পাঠাতে ইসরায়েল এখনো বাধা প্রদান করে, তাহলে সেটা ইসরায়েলের জন্য একদমই ভালো হবে না। তো বন্ধুরা, আপনাদের বলে রাখি, ইসরায়েল পুরো গাজা পট্টিকেই একটা জেল বানিয়ে রেখেছে। না কেউ ভেতরে প্রবেশ করতে পারবে আর না কেউ বাইরে বের হতে পারবে ইসরায়েলের পারমিশন ছাড়া। যদি রাস্তা খোলা হয় সেটাও এর জন্য খোলা হয় যাতে গোলাবারুদ ভেতরে পাঠানো যায়। গাজাতে কোনো সাহায্যই বাইরে থেকে না দেওয়া হচ্ছে, আর না তো সাহায্য দেওয়ার জন্য কাউকে পারমিশন দেওয়া হচ্ছে। অনেকবার মুসলিম দেশগুলো ট্রাইও করেছিল, অনেকবার সেটা ট্রাই করা হয়েছিল রাফা বর্ডারের রাস্তা দিয়ে গাজাতে প্রবেশ করতে আর ঔষধ, খাবার, এইসব জিনিসপত্র প্রোভাইড করতে, কিন্তু তাদের গাড়ির আশেপাশে বোম ফেলে ইসরায়েল তাদেরকে থামিয়ে দিয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, একদিকে রাশিয়া এবং ইরান যাচ্ছে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের কাছে ইমিডিয়েটলি মিটিং বসানোর জন্য। যদি এই মিটিং এর পরেও ইসরায়েল সম্পূর্ণভাবে মানা করে দেয় ইউনাইটেড নেশনের সাহায্য প্রদানের জন্য, সেখানে অনেক সাধারণ মানুষও রয়েছে, সবাই কিন্তু হামাস আতঙ্কবাদী নয়, এই কথা যখন উল্লেখ করা হবে আর তার পরেও যদি ইসরায়েল না মানে, তখন ইরানও যুদ্ধে নামতে পারে। তারপর ইরানে দেখা দেখি আমেরিকাও। ভাবতে পারছেন সিচুয়েশন কতটা ভয়ঙ্কর হতে পারে? এছাড়াও আমেরিকাও দেখা দেখি রাশিয়াও তারপর ইনভলভ হতে পারে। যদি পুতিনের সেনাবাহিনী এলাকাতে আসে তাহলে এখানকার অবস্থা খুবই শোচনীয় হয়ে যেতে পারে। এই এলাকা আগে থেকেই বিধ্বস্ত ছিল, কিন্তু তারপর সেটা আরো বেশি বিধ্বস্ত হয়ে যাবে। এই বিষয়ে ইসরায়েলের যে বাঁচার সম্ভাবনা ছিল সেটা অনেক মুশকিল হয়ে যাবে। অন্যদিকে গাজাপট্টি তো মনে হয় শেষ হয়েই গেছে, সেখানে বিশেষ কিছু আর অবশিষ্ট নেই। শেষ বারের মতো যদি ইসরায়েল আবারও একই রকম পদক্ষেপ গ্রহণ করে তাহলে গাজাপট্টি একেবারেই শেষ হয়ে যাবে, আর এর ফলস্বরূপ ইসরায়েলের ওপর একের পর এক জঙ্গি হামলা হবে। এই হবে এই যুদ্ধেতে একেবারে হাজার হাজার মানুষ মারা যাবে। এইরকম হামলার পর মৃত মানুষদের যেই নিকট আত্মীয়রা বেঁচে যাবে তাদের মধ্যেই বদলা নেওয়ার ভাবনা জন্ম নেবে।
তারপর তারাও বন্দুক ধরবে নিজেদের পরিবারের খুনিদের বদলা নেওয়ার জন্য। আর এইভাবে এই মোমেন্ট ক্রমশ চলতেই থাকবে। আর এই সার্কেল চলার কারণে মানুষজনের ক্রমশ মৃত্যু হবে। কিন্তু এই কথা তো ইসরায়েলের ভাবার ছিল, যেই কাজ হামাস করেছে সেটা অ্যাজ আ টেরোরিস্ট অর্গানাইজেশন, কিন্তু তার পরিপ্রেক্ষিতে ইসরায়েলের এমনটা করা উচিত হয়নি। কিন্তু এখন ইসরায়েল সম্পূর্ণভাবে অস্বীকার করেছে যে এই হামলা ইসরায়েলের পক্ষ থেকে হয়নি। যেই হামলা হয়েছে সেটা হামাস এবং তার অন্য জঙ্গি সংগঠনের দ্বারা মিস ফায়ার হয়ে গাজার হাসপাতালে পড়েছে। ইসরায়েলের এটাই বক্তব্য, অর্থাৎ ইসরায়েল কোনোভাবে এটা স্বীকার করতে রাজি নয় যে তাদের হাতিয়ার দ্বারা হাসপাতালকে টার্গেট করা যেতে পারে বলে। ইন্টারন্যাশনাল ল এটাই বলে, যদি কখনো দুই দেশের মধ্যে যুদ্ধ হয় তাহলে কোনো দেশ অন্য দেশের হাসপাতালকে টার্গেট করবে না, কারণ সেখানে ডাক্তার এবং বাচ্চারাও থাকে। সেখানে অনেক নিউজ অ্যানালিস্ট রয়েছে, তারা বলছেন সেই সময় ইরান রাশিয়াই বা কোথায় ছিল যখন হামাস ইহুদিদের ওপর হামলা করেছিল, অর্থাৎ হামাসরা ইসরায়েলের ওপর হামলা করেছিল, তখন কোথায় ছিল এরা? কিন্তু যেই কাজ হামাসরা করেছে সেটা অ্যাজ আ টেরোরিস্ট গ্রুপ করেছে। যদি আপনারা একটা টেরোরিস্ট গ্রুপে নিযুক্ত হয়ে যান তাহলে আপনাদের সম্মান কিভাবে ঠিক থাকবে? আপনার দেশের ওপর তো কলঙ্ক লেগে যাবে। প্রত্যেক দেশেরই একটা নিয়ম কানুন রয়েছে, আর একটা সভ্য দেশ সেটাকে ফলো করে। আর যেইভাবে ইভেন্ট আনফলো হয়েছে, এই এলাকাতে রিজিয়নে যে অস্থিরতা রয়েছে তার উপর আবার অনেক বড় বিপদের আশঙ্কা রয়েছে। আর এই বিপদকেই নিউট্রালাইজ করে প্যালেস্টাইনকে বাঁচানোর জন্য হতে পারে রাশিয়া তার বাহিনীকে পাঠিয়ে দেবে। যদি রাশিয়া সেখানে নিজেদের সেনাবাহিনী প্রেরণ করে তাহলে এই যুদ্ধের পুরো সমীকরণই বদলে যাবে, আর তারপরে এটা বিশ্বযুদ্ধে রূপ নিতে বেশি সময় নেবে না। রাশিয়া যদি এখানে আসে তাহলে আমেরিকাও আসবে, আর এখানে তো আমেরিকা প্রথম থেকেই মজুত রয়েছে, তো এখানে এন্ট্রি রাশিয়ার হতে চলেছে। যদি একবার রাশিয়ার এন্ট্রি হয়ে যায় তাহলে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে অনেক বড় লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলাফল মিডল ইস্টের বাইরেও আসতে পারে। পুরো বিশ্বই যুদ্ধের মধ্যে জড়িয়ে যেতে পারে। তারপর পুরো বিশ্ব রিসেশনের সম্মুখীন হবে, অর্থাৎ মূল্যবৃদ্ধি সমস্যার সম্মুখীন হবে। যাদের বিজনেস রয়েছে সেটাও বন্ধ হওয়ার সম্ভাবনা থাকবে। যদি করোনার সময়কালের মতো আবার একবার লকডাউন শুরু হয় আর তারপর যদি ওয়ার শুরু হয়ে যায় এই এলাকাতে, তাহলে যেই যেই দেশগুলো যুদ্ধতে সামিল রয়েছে সেই সব দেশ এবং সেখানকার ইকোনমি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে যাবে। এখন দেখার বিষয় হলো পুতিন কোন রাস্তা অবলম্বন করবেন। যদিও তিনি এখন ওয়েট করবেন, কারণ জো বাইডেনও সাক্ষাৎ করেছেন ইসরায়েলের রাষ্ট্রপ্রধানের সাথে। জো বাইডেনের সিদ্ধান্তের ওপরই সবকিছু নির্ভর করবে। যদি জো বাইডেন এটা বলে এখন শান্তি বজায় রাখবে, কিন্তু যদি সেটা না করে এখন আমেরিকা ইসরায়েলকে ফুল সাপোর্ট করে আর ইসরায়েল একইভাবে একের পর এক হামলা করতে থাকে, তাহলে খুব তাড়াতাড়ি বিশ্বযুদ্ধ লাগবে, এটা নিশ্চিত। এই সব দেশগুলো সবাই জানে বিশ্বের সবচেয়ে বেশি মিলিটারি পাওয়ার রাশিয়ার কাছে রয়েছে, আর বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি অর্থ এখন চীনের কাছেও রয়েছে। সেই জন্য যদি চীন এবং রাশিয়া একত্রে মিলিত হয়ে যায় তাহলে ইসরায়েলকে কেউই বাঁচাতে পারবে না। প্যালেস্টাইন হামাস জঙ্গিদের কবল থেকে যেভাবে রাশিয়ার ইনভলভমেন্ট বাড়ছে সেটা নিয়ে আপনাদের কি মতামত? সত্যিই কি ভ্লাদিমির পুতিনের ক্যাপাবিলিটি রয়েছে এই সমস্যার সমাধান করার? আপনার বক্তব্য কমেন্টে অবশ্যই জানান।